সংক্ষেপে দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য বিরাম দেব। বন্ধুগণ, আগামী 2023 সময়টা আর বেশি দিন নয়। এই 2023-এ আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে আর 60 ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখানে ফুটবে। আমি সেদিন যখন বক্তব্যটা রেখেছিলাম কিছুটা হলো শঙ্কিত ছিলাম, কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে গত 18 ডিসেম্বর আগরতলা রাস্তামল ময়দানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে প্রমাণ হয়ে গেছে। আর আজকে ওবিসি মোর্চার সম্মেলনে উপস্থিত হয়েছেন যারা, তারাও প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ প্রতিষ্ঠা হবে আর 60 ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হবে। বন্ধুগণ, আরো একটা প্রমাণ হয়ে গেছে। গত 27 ডিসেম্বর হঠাৎ করে একটা পত্রিকা হঠাৎ করে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে সিপিএম আর কংগ্রেস তারা জয়েন্ট স্টেটমেন্ট করেছে। একটা পত্রে ওনারা সিগনেচার করেছে। অবাক হয়ে গেল যে একসঙ্গে স্টেটমেন্ট করছেন। একদিকে বিরজিৎ সিনহা কংগ্রেসের সভাপতি সই সিগনেচার করেছেন, আরেকদিকে জিতেন চৌধুরী যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক উনি সিগনেচার করেছেন, প্রেম পত্র সিগনেচার করেছেন। ভারতীয় জনতা পার্টি আজকে থেকে নয়, 15 বছর আগে ভারতীয় জনতা পার্টি বলে দিয়েছিল যে কংগ্রেস সিপিএম আলাদা নয়। ওই কংগ্রেস সিপিএম ওই দিল্লিতে তাদের দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, তার নাটক 2018-তে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, এখন আবহাওয়া পরিবর্তন হয়েছে। ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিবর্তন হয়েছে। বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখার জন্য ওই সরাসরি আজকে খুলে প্রেম করার জন্য তারা দুই দল এগিয়ে এসছে। তাতে প্রমাণিত হয়েছে 2023-এ অন্য কোন দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হবে ওই প্রেম করতে সিগনেচারে, সেটা প্রমাণিত হয়ে গেছে। আজকে দিল্লিতে এখানে উপস্থিত রয়েছে। পশ্চিমবাংলায় তারা প্রেম করেছে, ওই প্রেমের জবাব পশ্চিমবাংলায় দেখিয়ে দিয়েছে। ওই 36 বছর ধরে পশ্চিমবাংলায় কমিউনিস্টের শাসন ছিল, আজকে গত বিধানসভায় ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে। গঙ্গায় তাদের বিসর্জন একেবারে বিরুদ্ধে তারা দিয়ে দিয়েছে। ত্রিপুরাতেও তা মানুষ তৈরি হয়ে গেছে। আজকে প্রেম পদ্ধতি কি বলেছেন? ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা প্রেমপত্র সিগনেচার করেছে কংগ্রেস সিপিএম এক হয়েছে, আজকে 2023-এ ওনাদের মনে করেছেন যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। আমি প্রশ্ন রাখতে চাই ওই কমিউনিস্টদের কাছে যে ত্রিপুরা রাজ্যে আজকে তাদের এই মন্ত্রিসভার সদস্য ছিল বিমল সিনহা, স্বাস্থ্যমন্ত্রী ছিল, নৃশংসভাবে তাকে হত্যা করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে জানতে পারেনি তারা হত্যা করেছে। কংগ্রেসের বিধায়ক ছিল মধুসূদন সাহা, তাকে হত্যা করেছে সিপিএম এর সময়। আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। এসডিএম অফিস, সদর এসডিএম অফিস সুখরাম দেববর্মা উনার নিজের চেম্বারের বাইরে উনাকে দিনের বেলায় নৃশংসভাবে হত্যা করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আজ অব্দি জানতে পারেনি। আজকে 2023-এ এসে ল অ্যান্ড অর্ডারের কথা মনে হচ্ছে। 2023-এর নির্বাচনে পার হওয়ার জন্য ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, আইনের শাসনের কথা বলছেন।
আমরা ভুলে গেছি রাজনৈতিক হিংসা কাকে বলে। 2008, 2013 বহু যারা বিরোধী দল করত সেই সময় তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে ত্রিপুরা রাজ্যে এই নজির সৃষ্টি করেছিল কমিউনিস্টের শাসনে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিনও ভুলে যায়নি। আজকে তারা ল অ্যান্ড অর্ডারের কথা বলছে। আমি বুক ফুলিয়ে বলতে পারি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা বলতে পারেন বুক ফুলিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর 2018-তে একটিও রাজনৈতিক হিংসা, একটিও রাজনৈতিক খুন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়নি। তাই ভারতীয় জনতা পার্টি সরকারকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। বন্ধুগণ, আজকে ওবিসি সম্প্রদায় আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওবিসি সম্প্রদায়কে আইনের অধিকারের অন্তর্ভুক্তি করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ত্রিপুরা রাজ্য একটা বিরাট অংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ এই ত্রিপুরা রাজ্যে বসবাস করে। আজকে খোঁজ নিয়ে দেখবেন এই ওবিসি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকে কিভাবে এই রাজ্য সরকার সহজভাবে লোনের ব্যবস্থা, সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা, অল্প হারে সুদের ব্যবস্থা, সুদ দিয়ে তাদের লোনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান এখানে রয়েছেন, ওনার মাধ্যমে যাতে এই রাজ্যের বেকার ওবিসি যুবক যুবতীদের রোজগারের ব্যবস্থার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য আর্থিকভাবে সহায়তা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 25 বছর একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে প্রতিষ্ঠা চলছে। 3 লক্ষ পরিবার, প্রায় 3 লক্ষ গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা, পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, চিনি, মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা আজকে ভারতীয় জনতা পার্টি সরকার গরিবরা যাতে ক্রয় করতে পারে পিবিএস এর মাধ্যমে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সমস্ত জায়গায় শুধু একটাই আওয়াজ যে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, কারণ দিলীপ দা বলবেন, লক্ষণবাবু আমাদের রাষ্ট্রীয় সভাপতি ওবিসি মোর্চা উনি বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে আমাদের মধ্যে উপস্থিত হবে। আমি শুধু একটাই কথা আপনাদের কাছে আহ্বান রাখবো, ভারতীয় জনতা পার্টিকে রুখার জন্য আজকে যারা মাঠে নেমেছেন, আজকে যারা ওই কংগ্রেস সিপিএম নাম করে বিভিন্ন প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, কোন প্ররোচনা আপনারা পার দেবেন না। আর ওই প্ররোচনা করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যদি হামলা হয়, সেটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছে, ওই কুচক্রীদের কিভাবে শাস্তি করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। বন্ধুগণ, শুধু একটাই আওয়াজ, সেটা হলো 2023 আমাদের মিশন আর ভিশন একটাই, সেটা 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আপনারা কাজ করবেন। এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ করে বলেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা। সকলকে অশেষ ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে, সভাপতি বিজেপি ত্রিপুরা প্রদেশ। এবারে বিনীতভাবে অনুরোধ করব ভাষণ প্রদান করার জন্য মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহোদয়কে। সম্মানীয় মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা এবং রাষ্ট্রীয় সহ সভাপতি ভারতীয় জনতা পার্টি। भारत माता की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, माननीय जेपी नड्डा जिंदाबाद,
श्री राजीव भट्टाचार्य जिंदाबाद, माननीय लक्ष्मण जी जिंदाबाद। धन्यवाद। आज ओबीसी मोर्चार ये सम्मेलन ব্যাপক সংখ্যা উপস্থিত নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাজীব দা, রাষ্ট্রীয় সভাপতি ওবিসি মোর্চা মাননীয় লক্ষ্মণজি, মাননীয় স্পিকার বিধানসভার, মাননীয় মেয়র, একাধিক বিভিন্ন সরকারি পদের পদাধিকারী তথা প্রদেশ পদের কার্যকর্তা তথা ওবিসি মোর্চার সমস্ত লড়াকু কার্যকর্তাগণ, বুথ মন্ডল জেলা স্তরের কার্যকর্তাগণ তথা ত্রিপুরাবাসী গণতন্ত্র প্রিয় সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, সবাইকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আগামী যে নির্বাচন আসছে তাতে আর একবার বিজেপি সরকার এই স্লোগানকে সফল করার জন্য আগামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি 10 বছর আগে প্রথম নর্থ ইস্টে আসি মা কামাখ্যাকে দর্শন করতে। তখন যখন আমরা আসতাম নর্থ ইস্টে কোন রাজ্যে কোথাও বিজেপির পতাকা দেখা যেত না, না বন্দে মাতরম, না জয় শ্রীরাম, ভারত মাতাকে জয় শোনা যেত না। আসামেতে একাধজন এমএলএ এমপি কখনো জিততেন না। সবাই ভেবেছিলেন নর্থ ইস্ট হচ্ছে বিজেপির জন্য দরজা বন্ধ। কিন্তু 10 বছরের মধ্যে সিনারিও পুরো পাল্টে গেছে। আমরা পশ্চিমবাংলার লোক, জনসংঘের জন্ম হয়েছে বাংলায়, 70 বছর হয়ে গেল, পরে বিজেপি হয়েছে, মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহাপুরুষ যাকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাংলাতে আমরা এখনো ক্ষমতায় আসিনি। লড়াই শুরু করেছিলাম ত্রিপুরা বাংলা একসঙ্গে, আপনারা 100% নম্বর পেলেন, আমরা 50 আটকে গেছি। কিন্তু লড়াই আমরা জারি রেখেছি, লোকসভাতেও অর্ধেক পৌঁছে গেছি, বিধানসভাও অর্ধেক পৌঁছেছি। আমরা আশা করবো এবারে আপনারা জিতলে সেই প্রেরণার বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেন। তো সেই আগেকার ঘটনা মনে পড়ে, যেখানে ঝান্ডা দেখা যেত না নর্থ ইস্টে, আজকে প্রত্যেকটি রাজ্যেতে আমাদের সরকার আছে, এমএলএ আছে, এমপি আছে, এখানে মাননীয় মেয়র বসে আছেন, স্পিকার বসে আছেন, পঞ্চায়েত স্তর পর্যন্ত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আছেন। এটা সম্ভব কি করে হলো? সম্ভব হয়েছে আপনাদের মতো যারা সচেতন নাগরিক, তারা মোদীজির নেতৃত্বে দেশে যে পরিবর্তন হয়েছে তাকে স্বীকৃতি দিয়েছে। আপনাদের মতো হাজার হাজার বিজেপি লড়াকু কার্যকর্তা যারা দিনরাত পরিশ্রম করে কেস খেয়ে, মার খেয়ে, বাড়ি ছেড়ে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা গেড়েছেন, তাই রাজ্যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। গত 5 বছর আগে মাননীয় বিপ্লব দা যখন শপথ নিয়েছিলেন, সেই সময় প্রথমবার আমি ত্রিপুরায় আসি। সেই মানুষের উচ্ছ্বাস আমি দেখেছিলাম। তারা পরিবর্তন করেছিলেন শুধু নয়, সিপিএম এর সঙ্গে সঙ্গে সিপিএম এর হিংসাকেও বিসর্জন দিয়েছিলেন। তাই গত 5 বছর ত্রিপুরা হিংসামুক্ত হয়েছে। আমার আরেকবার ইচ্ছা ছিল যে আমি আবার যখন বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন তখন আসবো এবং আপনাদের সঙ্গে উৎসব করব। কিন্তু আপনারা আমাকে ডেকেছেন, তাই আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আমি এসেছি। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে আছি। পুরো দেশ ত্রিপুরাবাসী বিজেপি কার্যকর্তাদের সঙ্গে আছেন। আপনারা যেভাবে লড়াই করে পরিবর্তন করেছেন, আমি আশা করব আবার বিজেপির সরকার অধিক শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হবে, যেমন দিল্লিতে মোদীজি বারবার করেছে। বন্ধুগণ, আজকে ওবিসি মোর্চার এখানে সমাবেশ হয়েছে। সারা ভারতবর্ষে বিশাল সংখ্যায় ওবিসি আছেন। আমাদের ত্রিপুরাতে প্রায় 42% ওবিসি। ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন পিছিয়ে থাকা সমাজের প্রতিমুখ। তাই সমাজের পিছিয়ে থাকা যারা অংশ, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর হওয়া সত্ত্বেও এখনো সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন। নরেন্দ্র মোদী তাদেরকে মাথার উপরে ছাদ বানিয়ে দিচ্ছেন আবাস যোজনার মাধ্যমে। মায়েদের সম্মান রক্ষার জন্য বাড়ি বাড়ি শৌচালয় বানিয়ে দিচ্ছেন। আর যখন দেশে মহামারী হয়েছে, সারা দুনিয়াতে হাহাকার, কলকারখানা, রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, উপার্জন বন্ধ, এমনকি 100 দিনের কাজও বন্ধ। আমাদের মায়েরা সবচেয়ে বেশি চিন্তা করেছিলেন যে কাল সকালে উঠে বাড়ির লোকেদের মুখে কি তুলে দেবো, রান্না কি করবো, কাজ বন্ধ। যারা সাধারণ মানুষ খেটে খায়, রোজ আনে রোজ রান্না করে খায়, তাদের চিন্তা বেশি ছিল, তাদের বাড়ির মায়েদের চিন্তা বেশি ছিল। নরেন্দ্র মোদী সেরকম গরিব বাড়ির একজন ছেলে,
তিনি ওখান থেকে বুঝতে পেরেছিলেন যে আমার দেশের 40-50 কোটি গরিব মানুষ তারা চিন্তায় আছেন। তিনি বললেন চিন্তা করবেন না, আমি আছি, আপনার বাড়িতে আমি চাল ডাল পৌঁছে দেবো। কি 2.5 বছর ধরে চাল ডাল পাচ্ছেন কিনা, চাল ডাল গম পাচ্ছেন কিনা ফ্রিতে রেশনে? মোদী দিল্লি থেকে বুঝেছিলেন। সেই দিন থেকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের গরিব মানুষ বুঝেছে যে কেউ না হোক একটা মানুষ আমার জন্য আছে দিল্লিতে, সে নরেন্দ্র মোদী। আমার বাড়িতে চাল ডাল নেই সে জানে, আমার মাথার উপরে পাকা ছাদ নেই সে জানে, আমার বাড়ির মা বোনেরা শৌচালয়ে যাবেন শৌচালয় তিনি জানেন। আমি যখন গরিব চাষি, যখন চাষ করতে পারিনি, পয়সা থাকে না, আমার অভাব আছে তিনি জানেন। তাই বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি আমাকে দিচ্ছে। তাই আজ মানুষ ভাবছে আমি স্বাধীন দেশের সম্মানীয় নাগরিক। 70 বছর तब हो सकता है जब आप अपने सोने के टाइम বিশেষ করে নর্থ ইস্টে, উত্তরপূর্বাঞ্চলের যে ছোট ছোট রাজ্যগুলি, ত্রিপুরা সহ সেখানকার মানুষও কখনো মনে করেনি আমরা ভারতবর্ষের সম্মানীয় স্বাধীন নাগরিক। কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে সেটা মানুষ ভাবতে পেরেছে। তাই বাড়ি বাড়িতে চাল ডাল এসেছে, বাড়ি বাড়িতে গ্যাস এসে, ফ্রিতে গ্যাসের সিলিন্ডার এসছে। কিন্তু চাল ডাল দিয়ে সংসার চলে না, সবজি লাগে, মশলা লাগে। তাই প্রধানমন্ত্রী বলেছেন মাসে 500 টাকা দেবো। যে মা বোনেরা আমাদের কথা শুনে জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন তাদেরকে মাসে 500 টাকা ফ্রিতে দিয়েছেন। যারা আমাদের কথা শুনে উজ্জ্বলা যোজনায় গ্যাসে অ্যাপিল করেছিলেন তারা 300 ফ্রি সিলিন্ডার পেয়েছেন। কিন্তু যারা সিপিএম, কংগ্রেস, টিএমসির কথা শুনেছিল, বলেছিল অ্যাকাউন্ট খুলে কি হবে, টাকা কে দেবে, জিরো ব্যালেন্সে আবার অ্যাকাউন্ট হয় নাকি? তারা দেখেছেন আমাদের মা বোনেরা 500 টাকা তুলে নিয়ে এসেছেন পাড়ার ব্যাংক থেকে, ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন তাদের বাজার করার পয়সা ছিল না। তাই বন্ধুগণ, ওবিসি যে সমাজ, পিছিয়ে থাকা সমাজ, তাকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মোদীজি যেমন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছেন, শুধু স্লোগান নয়, ব্যবহারে করে দেখিয়েছেন। তাই এসসি, এসটি, ওবিসি সমাজ থেকে অধিক পরিমাণে যেমন রাজ্যে, কেন্দ্রে প্রতিনিধিত্ব এসছে। আজ ভারতবর্ষে এসসি, এসটি, ওবিসি সবচেয়ে বেশি এমপি বিজেপিরা, এসসি, এসটি, ওবিসি এমএলএ সবচেয়ে বেশি বিজেপি আছে। পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রত্যেক জায়গায় সবচেয়ে বেশি প্রতিনিধি বিজেপির আছে। কারণ এই গরিব পিছিয়ে থাকা সমাজ আজকে নরেন্দ্র মোদীকে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেছে, তাই ভোট দিয়েছে। তারা জানে এই পার্টির দ্বারা আমাদের উন্নয়ন হবে, এই প্রধানমন্ত্রীর দ্বারা আমাদের স্বপ্ন সফল হবে। তাই গত যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা বদল হয়েছে তাতে 27 জন ওবিসি মন্ত্রী হয়েছে। মোট এসসি শিডিউল কাস্ট 12 জন হয়েছেন এবং এসটি 18 জন হয়েছেন। মোট মন্ত্রিসভার 61% এই পিছিয়ে থাকা সমাজ থেকে প্রতিনিধি মাননীয় নরেন্দ্র মোদী নিয়েছেন। আজকে এই গরিব পিছিয়ে থাকা সমাজ থেকে নেতৃত্ব তুলে নিয়ে আমরা দেশের এই উন্নয়নকে ভাগিদারি করেছি। তাই গ্রামগঞ্জে সব জায়গায় আজকে উন্নয়নের ধারা পৌঁছে গেছে। যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হতেন আমরা বাড়িতে বসে রেশন পেতাম না, হাজার হাজার লোক না খেয়ে মারা যেত মহামারীর সময়। আজকে বিশ্বের উন্নত দেশ ইউরোপ, আমেরিকা, চায়নাতে খাবারের জন্য হাহাকার হচ্ছে। আপনারা দেখেছেন চায়নার লোকেরা থালা বাজাচ্ছে, খাবার দাও খাবার দাও। এখানে সিপিএম নাটক করতো, খালি থালা কলসি বাটি নিয়ে রাস্তায় বসতো। আজকে তাদের বাপের বাড়ির চীনেতে লোকেরা থালা বাজাচ্ছে, ঘরে বন্দী হয়ে আছে, তার কাজকর্ম নেই, লকডাউন চলছে। আমেরিকাতে, ইউরোপে 40-50% জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 40% পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। নরেন্দ্র মোদী তাকে 100 টাকার মধ্যে রেখেছেন, 10-20-25%-এর মধ্যে রেখেছেন। খাবার দাবার 15% বেড়েছে আমাদের এখানে। এই মহামারীতে আগামী দিন আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিন্তু আমরা খালি 80 কোটি লোককে ফ্রিতে আনাজ খাওয়াইনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরো 1 বছর আগামী ডিসেম্বর পর্যন্ত সবাই ফ্রিতে রেশন পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক দা উপস্থিত, সবাই মিলে দাঁড়িয়ে হাততালি দিয়ে ওনাকে একবার স্বাগত করুন। মানিক দা স্বাগতম, মানিক দা স্বাগতম। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি স্বাগত করছি। বন্ধুগণ, নরেন্দ্র মোদী আজকে গরিব মানুষের মুখে ভাষা ফুটিয়েছেন, গরিব মানুষকে স্বপ্ন দেখতে দেখিয়েছেন। গরিব বাড়ির মেয়েকে চাকরি দিচ্ছেন, সেই চাকরি পুলিশ থেকে, আর্মি থেকে, সিআইএসএফ, বিএসএফ থেকে ফাইটার জেট চালাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা। মহিলা সশক্তিকরণ কাকে বলে দেখিয়েছেন। 33%-এর জায়গায় বেশি সংখ্যায় আজকে মহিলা প্রতিনিধি সব জায়গায়। 4-5 মহিলা আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যপাল হয়েছেন, এটা মোদীজি করেছেন। আমাদের বিদেশ মন্ত্রী ছিলেন মাননীয় সুষমাজি, মাননীয় নির্মলাজি। আজ দেশের
সুরক্ষা মন্ত্রী ছিলেন, ডিফেন্স মিনিস্টার ছিলেন নির্মলা জি মহিলা, আজ তিনি অর্থমন্ত্রী হয়েছেন। মহিলা সশক্তিকরণ কাকে বলে সেটা মোদীজি দেখিয়েছেন, বিজেপি দেখিয়েছে। গ্রামে গঞ্জে মেয়েরা আজকে পড়তে পারছে ফ্রিতে, স্কুলে কলেজে যাচ্ছে, তাদের জন্য সুরক্ষা করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মাধ্যমে। মহিলারা মেয়েরাও ছেলেদের সমান, এই ভাবটা আজকে সমাজের মধ্যে জেগেছে মোদীজির জন্য, তাই তাদের জন্য আলাদা প্রকল্প করা হচ্ছে। তাই এই ওবিসি সমাজ, এসটি এসসি সমাজ, বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ লোক এই সমাজ থেকে এসছেন, তাদের ক্ষমতায়নের জন্য সর্বস্তরে এই সমাজের প্রতিনিধিত্ব আমরা এগিয়ে নিয়ে গেছি। আজ তারা মনে করছেন হ্যাঁ আমিও দেশের সঙ্গে আছি। আমি জুলাইতে এখানে যখন এসেছিলাম, গেছিলাম মিজোরামে গেলাম, ফল আসছে বার্মা থেকে, মায়ানমার থেকে, চপ্পল আসছে মায়ানমার থেকে, কাপড় চোপড় আসছে মায়ানমার থেকে, মাছ আসছে মায়ানমার থেকে। আমি তাহলে ভারত থেকে কি আছে? তাহলে কিছুই আসে না, আগের থেকেই চলে আসছে এটা। তারা মায়ানমারকে বার্মাকে নিজের কাছে মনে করে, ভারতকে দূরের মনে করে, কারণ ওখানে পৌঁছবার কোনো রাস্তা ছিল না। আমি রবিবার ফিরতে পারলাম না, বিমানবন্দর ওখানে রাজ্য সরকারের বিমানবন্দরে, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম দুই পাহাড়ের মাঝখানে পিলার তোলা আছে 50 মিটার উঁচু, কি রেল লাইন তৈরি হবে। আইজলে রেল লাইন পৌঁছেছে, যেমন ত্রিপুরার আগরতলাতে রেল লাইন পৌঁছেছে, কলকাতা থেকে আমি কাঞ্চনজঙ্ঘায় বসে আপনার এখানে পৌঁছে যেতে পারি। 70 বছর লেগেছে দেশের এখানে ট্রেন পৌঁছাতে কলকাতা থেকে আমাদের আত্মীয় স্বজন। বিমানে 8 ঘন্টায় যাওয়া যায়, কিন্তু 2-3 দিন লাগতো, আজ সেটা কম হয়েছে। বন্ধুগণ, আমি দেখলাম আইজলে হাইওয়ে যাচ্ছে, 4 লেন রোড, নর্থ ইস্টের সমস্ত রাজ্যকে আজকে কেন্দ্র জুড়ে দিয়েছে। 600 কোটি টাকা খরচা করে ব্রিজ তৈরি হচ্ছে, 8 কিলোমিটার ব্রিজ আসামে তৈরি হয়েছে। প্রত্যেকটি রাজ্য আজকে মনে করছে আমরাও ভারতবর্ষের অঙ্গ। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বন্ধ হয়ে গেছে, যেখানকার স্থানীয় মানুষের ইচ্ছা আছে নিজের সুশাসন, বড় লেনের মধ্যে তাদের সুবিধা দেওয়া হয় যে আপনারা আপনাদের অধিকার বুঝে নিয়ে আপনারা উন্নয়ন করে দেখান। প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে। আর সেই জন্য ত্রিপুরার মানুষও বিজেপিকে চয়ন করেছিলেন, বিজেপিকে জিতিয়েছিলেন। এই যে ওবিসি রিজার্ভেশন, আপনাদের একটা মজার কথা বলি, পশ্চিমবাংলায় এখানেও টিএমসির ইঞ্চি সাইজের, ফুট সাইজের নেতারা মাঝে মধ্যে আসেন, নাটক করে রাস্তায় গড়াগড়ি দেন, ওনাদেরকে খুব মেরেছে, আর আমরা ওখানে মিছিল মিটিং করলে ওখানে অ্যাটাক করা হয়, মারা হয়। এমনকি কালকে বন্দে ভারত যে ট্রেন চলছে, ভারতীয় ইঞ্জিনিয়াররা ভারতীয় টেকনোলজিতে ট্রেন তৈরি করেছেন, 200 কিলোমিটার স্পিডে চলবে, সেমি বুলেট ট্রেন। 7 নম্বর ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে আসতে চেয়েছিলেন, সেই দিন দুর্ভাগ্যবশত তার মাতৃবিয়োগ হয়ে আসেননি, তিনি ওখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন। কলকাতা থেকে শিলিগুড়ি চলছে সেই ট্রেন, এখনো নর্থ ইস্টে আসেনি। সেই ট্রেনকে পাথর মারা হচ্ছে, কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিরোধী শক্তির আড্ডা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। আর সেখানে যে ওবিসি রিজার্ভেশন, ওখানে যে হিন্দু সমাজের যারা ওবিসি পিছিয়ে থাকা, তারা হয়েছে বি গ্রেডের। আর যারা মুসলিম সমাজেও ওবিসি খুঁজে পাওয়া গেছে। মুসলিম সমাজে কোনো জাতি নেই, মমতা ব্যানার্জি তার মধ্যে 108টা জাতি খুঁজে পেয়েছেন, তারা ওবিসি এ হয়েছে, আর আমরা হিন্দুরা ওখানে ওবিসি বি হয়েছে। সেই পার্টির লোকেরা এখানে আসছে, দেখুন ঝান্ডাও লাগিয়েছে। ওবিসি মোর্চার বন্ধুদের বলে দিচ্ছি, দেখে রাখুন এই টিএমসি যেন একটাও ভোট না পায়। যেমন আপনারা কর্পোরেশন ইলেকশনে আয়না দেখিয়েছিলেন, কোটি কোটি টাকা নিয়ে এসে সব হোটেল বুক করে নিতে ছিল, ওখান থেকে বাসে করে লোক নিয়ে আসা হয়েছিল মিছিল করার জন্য, মিটিং করার জন্য। প্রত্যেক দিন বিমান ভাড়া করে আসতো, 350টা সিটের মধ্যে একটা জিতেছিল ওরা। পরে শুনেছি সে বেচারা একা না থেকে বিজেপির মধ্যে সামিল হয়েছে। সেই টিএমসি আবার আসছে এখানে, যারা বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে, যারা ওখানকার হিন্দু সমাজকে বি ক্যাটাগরিতে নিয়ে গেছে, তাদের সম্বন্ধে সাবধান থাকবেন। এই রাষ্ট্র বিরোধী শক্তিকে একটাও ভোট দেবেন না। যেভাবে আপনারা সিপিএমকে সাফ করেছেন, যেভাবে আমরা পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএমকে একসঙ্গে দলাদলি করে গঙ্গোসাগরে বিসর্জন দিয়েছি, যারা 30 বছর 35 বছর পশ্চিমবাংলায় শাসন করেছিল, আজকে বিধানসভায় একটা মেম্বার নেই, একটা বিধায়ক নেই তোদের। পশ্চিমবাংলার মানুষ তাদেরকে এইভাবে জবাব দিয়েছেন, ঠিক আপনারাও সেভাবেই করেছেন। তাই বন্ধুগণ, যে উন্নয়নের ধারা দিল্লি থেকে সেটা পাঞ্জাবও পৌঁছেছে। কেন্দ্র সরকারের সমস্ত যোজনার লাভ আজকে ত্রিপুরার বাসী পাচ্ছেন। এই জন্য পাচ্ছেন যে এখানে বিজেপি সরকার হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের সরকার আছে। তাই মোদীজি গরিব মানুষের স্বার্থে যত রকম যোজনা করেছেন, হাজার হাজার কোটি টাকা খরচা করে
সেই সমস্ত যোজনার লাভ আজকে ত্রিপুরাবাসী এই জন্য পাচ্ছেন যে তারা ভোট দিয়ে এখানে বিজেপিকে সরকারে নিয়ে এসে। আজ দেখুন গত 2.5 বছর ধরে করোনার পরে সারা দুনিয়াতে হাহাকার চলছে। আমাদের দেশে পেট্রোল 100 টাকা হয়ে গেছে, তো আমাদের বিরোধী বন্ধুরা খুব কষ্ট পাচ্ছেন। 100 টাকা পেট্রোল, 100 টাকা পেট্রোল। আমি বলছি যান একটু আপনাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানে 250 টাকা লিটার পেট্রোল। যদি আরো দেখতে যান শ্রীলঙ্কায় চলে যান 400 টাকা পেট্রোল, তাতেও কষ্ট হচ্ছে না। মোদিজি আছেন তাই আমরা সুখে আছি। একটা মানুষ অনাহারে মারা যায়নি 2.5 বছরে, ফ্রি রেশন খাইয়েছে 80 কোটি লোককে। 81 কোটি লোক আরো 1 বছর ফ্রি রেশন পাবে। আর এটা সম্ভব হয়েছে আমাদের দেশের কৃষকরা পরিশ্রম করে অধিক আনাজ উৎপাদন করেছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন এই কৃষকরা অন্নদাতা, তারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নিজের কোমরে কাপড় নেই, সে আমার কাপড় জোগাচ্ছে। নিজের পেটে ভাত নেই, সে দেশের পেট ভরছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন গরিব কৃষকদেরকে আমরা কৃষক সম্মান নিধি দেব। বছরে 6,000 টাকা অ্যাকাউন্টে থাকবে। সেই চাষি যখন চাষ শুরু করবেন, সার কিনবেন, বীজ কিনবেন, জল কিনবেন, সেই টাকাটা দিয়ে তিনি চাষ শুরু করতে পারবেন। কারণ আমাদের গরিব কৃষকরা চাষ শুরু করার সময় পয়সা থাকে না বলে ঠিক সময় চাষ করতে পারে না। আমাদের দেশে যে সহায়ক মূল্যের ফসল ধান, পাট, গম ইত্যাদি এত বছর ধরে চাষিরা খরচা করে তার দামটুকু পেতেন, লাভ পেতেন না। প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক চাষি যা খরচা করবে তার 1.5 গুণ তাকে দাম দিতে হবে। 1 কুইন্টাল ধান উৎপাদনে যে 1000 টাকা খরচা হয়, সে যেন কমসে কম 1,500 টাকা পায়। উনি যখন প্রধানমন্ত্রী হলেন 1200 টাকা ছিল সহায়ক মূল্য, 13, 14, 1500 করে আজকে 2000 টাকা 1 কুইন্টাল ধানের সহায়ক মূল্য। আমরা বাংলায় হাজার হাজার টন, লক্ষ লক্ষ টন ধান উৎপাদন করি, তার লাভ পাচ্ছি। কিন্তু ওখানকার লোকাল সরকার 1500 টাকা বেশি কিনতে দেয় না, ফড়েরা নিয়ে নেয়, গরিব কৃষকরা পাচ্ছে না। সমস্ত ধরনের কৃষকদের এই সহযোগিতা করছেন মোদীজি। এত সংকটের মধ্যেও দেখুন হাইওয়ে তৈরি হচ্ছে, নতুন রেলওয়ে তৈরি হচ্ছে, নতুন ট্রেন চলছে, আর হাইওয়েটা রানওয়ে হয়ে যাচ্ছে। বিমান নামবে হাইওয়ের উপরে। আপনারা দেখেছেন এলাহাবাদে মাননীয় মোদীজি আর গডকরিজি বিমানে নেমেছিলেন হাইওয়ের উপরে, ওখানে নামলে ওখানে উঠলেন। ঠিক সেরকমই আমি যেখান থেকে এমপি মেদিনীপুরে, সেখানে 6 লেন রোডকে হাইওয়ে বানা হচ্ছে কলাইকুণ্ডার কাছেই। দরকার হলে ওখানে ফাইটার জেট নামবে। এক একটা স্টেশনকে, রেলওয়ে স্টেশনকে বিশ্বস্তরে, বিশ্বের উন্নততর স্টেশনে তো উন্নত করা হচ্ছে। আপনি রেলওয়ে স্টেশনে গিয়ে এয়ারপোর্টের সুবিধা পাবেন। এখন প্রায় 41টা স্টেশন তৈরি হচ্ছে। আপনারা এখান দিয়ে দিল্লি যদি যান, এনজেপি স্টেশন 350 কোটি টাকা দিয়ে সেই স্তরে তৈরি করা হচ্ছে, সেই সুবিধা পাবেন। আমার ধারণা পরবর্তীকালে নর্থ ইস্টেও সেই সুবিধা আসবে। বন্ধুগণ, 7 জায়গায় এয়ারপোর্ট, রানওয়ে তৈরি করা হচ্ছে হাইওয়ের উপরে। শুধু তাই না, ভারতবর্ষ যেন আর্থিক দিক দিয়ে এগোচ্ছে, সেরকম সামরিক দিক দিয়ে এগোচ্ছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা আমরা ছিলাম। অস্ত্র কিনতাম বিভিন্ন দেশ থেকে, ট্যাঙ্ক কিনতাম, মিসাইল কিনতাম, বিমান কিনতাম। আর আজ আমরা দুনিয়াকে অস্ত্র বিক্রি করছি। আমাদের দেশের সায়েন্টিস্ট নতুন আবিষ্কার করছেন। আমরা তেজস বিমান তৈরি করছি, ট্যাঙ্ক তৈরি করছি, ব্রহ্মোস মিসাইল তৈরি করছি, তার সঙ্গে সঙ্গে রকেট তৈরি করছি। যে রকেট একসঙ্গে 124টা উপগ্রহ আকাশে উৎক্ষেপণ করতে পারে। দুনিয়া আমাদের কাছে আসছে, তার থেকে উৎপাদন করছি। তো তাই নয়, বিশ্বের যত শক্তিশালী দেশ আছে তারা আজকে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, মোদীকে ডেকে নিয়ে যাচ্ছে। আমিও গেছিলাম মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে একাধিক দেশে, সেখানে স্লোগান উঠতে আরম্ভ করেছে 2024 মোদি ওয়ান্স মোর। সেই জন্য আমরা চাইব কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা যদি ত্রিপুরার জনগণকে পাইয়ে দিতে হয়, আর একবার এখানে বিজেপি সরকার গঠন করতে হবে। যেভাবে সাফল্যের সঙ্গে এখানে সরকার চলেছে, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, হিংসা মুক্ত রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতি আমাদের সরকার উপহার দিয়েছে। এটাকে যদি কন্টিনিউ করতে হয়, আর একবার বিজেপি সরকার। মাননীয় মানিকদা এখানে বসে আছেন। আমি চাইব ফেব্রুয়ারি মাসে যখন নতুন সরকার হবে, তিনি শপথ গ্রহণ করবেন, আমরা উপস্থিত থেকে সেই দৃশ্য দেখে হাততালি দেব, সেই সুযোগ আপনারা করে দেবেন। বাংলার মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। আগে সারা দেশ বাংলার দিকে তাকিয়ে থাকতো, আজকে বাংলাকে ত্রিপুরার দিকে দেখতে হচ্ছে। কারণ একজনই বাঙালি মুখ্যমন্ত্রী বিজেপির, তিনি ত্রিপুরা দিয়েছেন। সেই ত্রিপুরাবাসীকে আমি অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং আগামী নতুন সরকারের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ রাষ্ট্রীয় সহসভাপতি শ্রী দিলীপ ঘোষ মহোদয়কে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়।
আমরা ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে আমরা বরণ করে নেবেন ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী সমীর রঞ্জন ঘোষ মহোদয়। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রত্যেকে জোরে একটা হাততালি। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমরা এটা পুষ্প শোভিত আমরা এটা মালার মধ্যে আমরা আমাদের রাজ্য বিজেপির মুখ যারা আছেন প্রত্যেকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমেত আমাদের রাষ্ট্রীয় সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে এই সুন্দর ফলটাকে আপনারা অবশ্যই করতালের মাধ্যমে, জোরে করতালের মাধ্যমে আপনারা ধরে রাখবেন। আশা করি এই স্মৃতিটা আমাদের অক্ষুণ্ণ থাকবে আগামী দিনগুলিতে এবং আবার 23-এ সরকার গঠনের পক্ষে আমরা একটা অনন্য ভূমিকা আমরা গ্রহণ করব। এবারে আমরা আজকে যিনি মুখ্য বক্তা আমাদের माननीय डॉक्टर के लक्ष्मण जी, मेंबर ऑफ पार्लियामेंट लोकसभा में राष्ट्रीय सभापति ओबीसी मोर्चा, उनको मैं आग्रह करूंगा उनका मूल्यवान वक्तव्य प्रदान करने के लिए। बोलो भारत माता की। जिन्हें भी दो हाथ है, दो हाथ उठाकर बोलना जोर से, भारत माता की। ओबीसी मोर्चा प्रदेश अध्यक्ष समीर घोष जी, हमारे लोकप्रिय यशस्वी मुख्यमंत्री त्रिपुरा राज्य के डॉक्टर मानिक शाह जी, राष्ट्रीय उपाध्यक्ष सांसद श्री दिलीप घोष जी, प्रदेश अध्यक्ष त्रिपुरा भारतीय जनता पार्टी राजीव भट्टाचार्य जी, रतनलाल जी, मधुंदर जी, दीपक जी, रंजन घोष जी, कृष्ण महोदय जी, अन्य नेतागण, इस विशाल सभा में ओबीसी मोर्चा के नेतृत्व में आयोजित किया गया जनसभा को पधारे हमारे ओबीसी समाज के भाई बहनों और बंधुओं, बड़ी खुशी की बात है इतनी बड़ी संख्या में ओबीसी समाज के ओबीसी मोर्चा नेतृत्व में आप जो समर्थन दिया गया। आज हमारे त्रिपुरा राज्य के हमारे शक्तिपीठ माता जी त्रिपुरा सुंदरी जी का आशीर्वाद से त्रिपुरा प्रदेश के अंदर जब से डबल इंजन सरकार बनाया गया तब से लेकर आज हमारे लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास और गरीब के कल्याणकारी योजना किस तरह हमारे नारा जो है सबका साथ सबका विकास, जब मोदी जी सबका साथ सबका विकास जो नारा देते हैं वो हकीकत में वो अमल करके दिखाते हैं। समाज के अंदर जितने भी वंचित, पीड़ित, शोषित, पिछड़ा, दलित, आदिवासी, किसान, महिला, युवा, इन सभी वर्गों के हित के लिए जो मोदी जी 2014 से लेकर लगातार जो काम किया जा रहा है, आज देश भर में मोदी जी का समर्थन इन वर्गों से मिलना, इसलिए बार बार लोग मोदी जी को चाहते हैं। और त्रिपुरा प्रदेश के अंदर भी लगभग 4-5 साल से जो राजनीति इसके पहले जब डबल इंजन सरकार के पहले या कांग्रेस हो, सीपी हो, किस तरह इन समाज के अंदर वंचित लोगों को, पिछड़ा को, दलित को या आदिवासियों को वंचित किया गया, आपको जानकारी है। ये
किस तरह दंगे फसाद होना, किस तरह हिंसा राजनीति करना, विकास की बात होती नहीं थी। मगर आज त्रिपुरा हो पूरा देश के अंदर भी मोदी जी प्रधानमंत्री बनने के बाद हर गरीब के लिए जो काम किया जा रहा है, जितने भी योजना बनाए, हर योजना में गरीब शामिल हो। और देश के अंदर जो लगभग 60-70% जो किसान हमारे जो है, उन किसानों के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि के नाते हर साल जो 6,000 रुपए दिया जा रहा है, सीधा सीधा आज किसान के बैंक के अंदर खाता में पहुंचा जा रहा है। लगभग 12 करोड़ देश के अंदर किसान आज किस तरह उनको आज मोदी जी सरकार किस तरह आर्थिक रूप से सहाय किया जा रहा है। मुझे जानकारी है त्रिपुरा के अंदर 500 करोड़ रुपए किसान को उनके खाते में पहुंचा गया मोदी जी सरकार। और देश भर में जो भी असंगठित जो वर्ग है, उनके हित के लिए आज लगभग 40 करोड़ रुपए मुद्रा के नाम पर किस तरह राशि दिया गया है। जनधन योजना जो गरीब जो बैंक के हिस्सेदार बनना चाहिए, सिर्फ संपन्न धनवान और अमीर के लिए नहीं, बैंक ये गरीब के लिए भी जीरो बैलेंस के नाते आज लगभग 48 गरीब लोगों के खाता खुला गया है। और गरीब खातों में जो भी राशि दिल्ली से मिलता है या त्रिपुरा अगरतला से मिलता है, सीधा सीधा वो पेंशन हो, किस तरह भी राशि हो, वो बैंक के गरीब के खाते में पहुंच जाता है। जब राजीव गांधी प्रधानमंत्री थे, वो प्रधानमंत्री के नाते बताते थे, मैं दिल्ली से 100 रुपए गरीब के लिए दिया जा रहा था तो 85 रुपए दलाली खाता था, सिर्फ और सिर्फ 15 रुपए गरीब के खाते में पहुंचता था। मगर आज मोदी जी के नेतृत्व में, डॉक्टर मानिशा जी के नेतृत्व में त्रिपुरा के अंदर देश के अंदर जो भी गरीब के लिए या 100 या 100 या 1000 या 2000 रुपए जो भेजा जाता है, सीधा सीधा 1 रुपए बिना कटौती से गरीब के खाते में पहुंचता है। ये मोदी जी का जमाना है। वो दलाली का जमाना वो कांग्रेस का था, सीपीएम का था और राजीव गांधी का सरकार था। उतना ही नहीं, स्वच्छ भारत के नाम पर हमारे महिलाओं का जो आत्मगौरव के नाम पे जो शौचालय बनाया, लगभग 12 करोड़ आज देश भर में मोदी जी के नेतृत्व में ये हमारे शौचालय बनाया गया था। उज्ज्वला गैस मोदी जी जो गरीबीपन बीता, वो प्रधानमंत्री बनने के बाद लाल किला से वो ऐलान किया गया। मैं हमारे मां के आंसू जब देखा, मैं जो रसोई बनाते समय में इस देश के अंदर जो भी मां बहनों के लिए आंसू नहीं बहना चाहिए, इसलिए उज्ज्वला के नाते 10 करोड़ हमारे मां बहनों को उज्ज्वला गैस दिया जा रहा है आज मोदी जी के जमाने में। पहले गैस मिल रहा था तो एक संसद का सिफारिश होना, कूपन पहुंचाना, तभी गैस मिलता था। आज बिना किसी का दलाल के आज गरीबों को गैस मिला जा रहा। और हर गरीब के सर पर एक छत होना चाहिए। मोदी जी का सपना, जितने भी गरीब है देश के अंदर, हर गरीब के सर पर छत बनाने के लिए प्रधानमंत्री आवास योजना के नाते 3.5 करोड़ ये 8 साल के अंदर गरीबी के लिए पक्का मकान दिलाया गया। अब मोदी जी सरकार ने इस तरह आज मोदी जी ने सरकार बनने के बाद जो ईशान्य राज्य जो है, नॉर्थ ईस्ट स्टेट जो है, और नॉर्थ ईस्ट स्टेट के अंदर किस तरह वो वंचित किया गया था, दिल्ली से दूर रहने थे। मगर आज मोदी जी सरकार बनने के बाद आज लगभग 2014 से लेकर अब तक 3,50,000 करोड़ रुपए ये ईशान्य राज्यों के लिए खर्च किया गया, ताकि 2014-15 बजट में ये नॉर्थ ईस्ट के लिए जो 36,000 करोड़ जो खर्चा किया गया, आज 2022 और 23 के अंदर 110 गुना आज लगभग 80,000 करोड़ सिर्फ और सिर्फ ईशान्य राज्यों के लिए आज खर्च किया जा रहा है। मोदी जी के सरकार के नेतृत्व में इस राज्यों में रेल कनेक्टिविटी, रोड कनेक्टिविटी, एयर कनेक्टिविटी, इस तरह आज बेहतर रोड बनाया जा रहा है। आज त्रिपुरा के अंदर मैं 2 दिन से देख रहा हूं किस तरह आज विकास आज तेजी से आगे बढ़ रहा है।
इसलिए एक्ट ईस्ट के नाम पर 1100 रुपए सिर्फ अगरतला और अखवारा रेल लिंक के लिए मोदी जी सरकार आज मानिक शाह जी के नेतृत्व में आज त्रिपुरा के लिए आज किया जा रहा है। उतना ही नहीं, त्रिपुरा से लेकर बांग्लादेश तक किस तरह आज रेल कनेक्टिविटी और रोड कनेक्टिविटी बनाया जा रहा है, ये मोदी जी से संभव हुआ। इस तरह और कई आज रेल लिंक आज रिस्टोरेशन के माध्यम से आज बांग्लादेश को आज फार ईस्ट के नाम पर भी आज इंडिया, म्यांमार, थाईलैंड ये ट्राइलैटरल हाईवे भी आज लगभग 1500 करोड़ रुपए से आज खर्च किया जा रहा है। इसलिए मैं आज जितने भी ओबीसी समाज के इतने बड़ी संख्या में आए, एक बात जानकारी होना चाहिए, 75 साल के आजादी के बाद पहली बार इस सरकार ने किस तरह ओबीसी समाज को मान सम्मान गौरव बढ़ाया। पहली बार केंद्र सरकार में 27 ओबीसी समाज के लोगों को मंत्रिमंडल में शामिल कर किस तरह मोदी जी ने इन वर्गों के लिए मान सम्मान बढ़ाया। इतना ही नहीं, ऑल इंडिया लेवल पे जो नीट के माध्यम से जो मेडिकल सीट का परीक्षा में पहली बार 27% आरक्षण देने से लगभग 4,500 और ओबीसी छात्रों को एमबीबीएस और एनडी में सीट मिला गया आज मोदी जी के नेतृत्व। उतना ही नहीं, आर्थिक रूप से जो भी परिवार गरीब है उनके लिए भी सिर्फ सामाजिक और शैक्षिक रूप से गरीबी ही नहीं, आर्थिक रूप से जो गरीब है उनके लिए भी ईडब्ल्यूएस के नाम पर 10% आज मेडिकल सीट में भी आज रिजर्वेशन लागू किया गया, ताकि 1500 छात्रों ने पहली बार एमबीबीएस और एमडी में सीट हासिल किया। उतना ही केंद्रीय विद्यालय, नवोदय पाठशाला, सैनिक कोच, न्याय विश्वविद्यालय में इस वर्ष से ओबीसी समाज के छात्रों को आरक्षण के माध्यम से आज उनको सीट मिलने से 4 लाख और ओबीसी छात्रों का आज लाभान्वित हुए, ये मोदी जी के जमाने में। इस तरह अगर पहले से कांग्रेस सरकार या सीपीएम सरकार कभी आरक्षण का मुद्दा आया, तभी सदन में वो मंडल कमीशन का भी विरोध जो किया गया, यही कांग्रेस पार्टी और वामपंथ किया। जब काका कलेक्टर कमीशन का भी गठन हुआ, उसका भी जिक्र नहीं करते हुए कांग्रेस ने किस तरह ओबीसी को धोखा दिया, ओबीसी समाज को किस तरह आज वोटर के नाते देके मगर उनके मानवता दृष्टि से कभी उनका समर्थन नहीं किया। इसलिए मैं अनुरोध करता हूं, आने वाले दिनों में ओबीसी के समर्थन से किस तरह 18 राज्यों में बीजेपी का सरकार बना, उसी तरह त्रिपुरा के ओबीसी समाज को पुनः मैं अनुरोध करता हूं, पुनः बीजेपी सरकार आज मानिक शाह जिस तरह ने आज काम कर रहा है, एक ट्रांसपेरेंसी, अकाउंटेबिलिटी जो सरकार जो दिया जा रहा है त्रिपुरा में पहली बार, आज दोबारा आपके समर्थन से सरकार बनेगा तो आपका भी सम्मान गौरव जरूर त्रिपुरा में बनाएगा। इस तरह मैं आज ओबीसी समाज के नेतृत्व में ओबीसी मोर्चा भी जरूर मैं आपको आश्वासन दिलाता हूं, जो भी समाज का सेंट्रल ओबीसी लिस्ट में चर्चा नहीं किया गया, आप आइए, मानिक शाह सरकार जरूर आपके समाज के अंदर भी ओबीसी सेंट्रल लिस्ट में दर्जा करने के लिए ओबीसी मोर्चा जरूर प्रयास करेंगे। इसी शब्दों से मैं आपको दोबारा अनुरोध करता हूं, जिस तरह मोदी जी ने 2024 में फिर प्रधानमंत्री बनने वाला है, उसी तरह दोबारा त्रिपुरा के अंदर जब इंडिया सरकार बनने जैसे आज विकास तेजी से आगे बढ़ेगा और गरीब के कल्याणकारी योजना बिना दलाली के गरीब के खाता में पहुंचाने के लिए आपका समर्थन चाहता हूं। जरूर आप पूरा मेरा विश्वास है, ओबीसी ने जिस तरह आदिवासी जाति को पहली बार आज जनजातीय गौरव दिवस के नाम पर भगवान बिरसा मुंडा का भी देश भर में किस तरह मान सम्मान आदिवासियों का मोदी जी ने बनाया। पहली बार 75 साल के अंदर एक आदिवासी महिला, एक गिरिजन महिला को आज वो संघर्ष करते हुए जीवन बीती, आज मुर्मू जी को राष्ट्रपति बनाया, महामहिम राष्ट्रपति, वो सिर्फ और सिर्फ मोदी जी संभव हुआ और बीजेपी से मुमकिन है। इसलिए मोदी जी है तो मुमकिन है, बीजेपी है तो भरोसा है। इसीलिए त्रिपुरा से मैं पूरे ओबीसी समाज से फिर एक बार अनुरोध करता हूं, आप समर्थन दीजिए, आप आशीर्वाद दिए, जरूर आपके इसके लिए काम करने वाली सरकार अकेली भारतीय जनता पार्टी है। इन शब्दों के साथ मैं अपना वाणी को विराम देता हूं। जय हिंद, जय भारत। बहुत बहुत धन्यवाद माननीय डॉक्टर के लक्ष्मण जी, मेंबर ऑफ पार्लियामेंट लोकसभा और राष्ट्रीय सभापति ओबीसी मोर्चा। वी आर वेरी मच ग्रेटफुल फॉर हिज ভ্যালুয়েবল স্পিচ। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। উনাকে সবিনয়ে অনুরোধ করব আজকে ওনার মূল্যবান বক্তব্য
সবার সামনে পেশ করার জন্য। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। আমার সাথে সবাই হাত মুঠ করবেন, সবাই হাত মুঠ করুন, উপরে হাত তুলুন। আমি বন্দে বলবো, আপনারা মাতরম বলবেন। বন্দে 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 বন্দে। আজকের আমাদের ত্রিপুরা প্রদেশের ওবিসি মোর্চা উদ্যোগে যে বিশাল জনসভা, সেই জনসভায় মঞ্চে উপস্থিত আছেন, যার সভাপতিত্বে আজকের এই বিশাল জনসভা আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার মাননীয় সভাপতি শ্রী সমীর ঘোষ মহাশয়, উপস্থিত আছেন ডক্টর কে লক্ষ্মণজি, ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি ওবিসি মোর্চার, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে, আপনাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন সবার পরিচিত মুখ, সবাই ওনাকে জানেন, প্রাক্তন ভারতীয় জনতা পার্টির ওয়েস্ট বেঙ্গলের সভাপতি এবং বর্তমানে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির শ্রী দিলীপ ঘোষ মহোদয়। উনিও এখানে আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। উপস্থিত সবার প্রিয় আদরণীয় আমাদের স্পিকার মহোদয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং চেয়ারম্যান ওবিসি কর্পোরেশনের শ্রী তাপস মজুমদার, এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা এবং ওবিসি মোর্চার সমস্ত ভাই ও বোনেরা এবং অন্যান্য কার্যকর্তারা এবং এই আগরতলা শহর এবং দূর দূরান্ত থেকে আসা সমস্ত শুভ নাগরিক বৃন্দরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, কিছুদিন আগে 18ই ডিসেম্বর এখানে আমাদের বিবেকানন্দ ময়দানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। সেখানে আমরা দেখেছি জনডল কাকে বলে। আমার বয়সে অন্তত আমি দেখিনি যে ত্রিপুরাতে 24 घंटे का मैक्सिमम यूटिलाइजेशन तब हो सकता है जब आप দেখেননি। রাস্তায় রাস্তায় কাতারে কাতারে মানুষ, ময়দানের ভিতর মানুষ, এরকম চিত্র আমরা কোনদিন দেখিনি। এতে প্রমাণিত হয়েছে সাধারণ মানুষ, আমাদের যারা কার্যকর্তারা আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে খালি একটু দেখার এবং উনি কি বলেন, আমাদের জন্য কি বার্তা দেন, কি মার্গদর্শন দেখাবেন, তার জন্য ওনাকে সামনে থেকে দেখার জন্য, ওনার স্পর্শ অনুভব করবার জন্য মানুষ কাতারে কাতারে বিভিন্ন জায়গা থেকে, সারা ত্রিপুরার থেকে এসছে। আপনারা শুনে অবাক হবেন বা আপনারা নিশ্চয় জানেন যে বহু জায়গায় থেকে শুধু গাড়ি এবং ট্রেনের অভাবে অনেক মানুষ আসতে পারেনি। আমি সারা ত্রিপুরা ঘুরি, সেখানে ওরা আফসোস করছিল যে আমরা আসতে পারিনি, গাড়ির অভাবে আমরা আসতে পারিনি। তো সেই দৃশ্য আমি একটু, আপনি জানেন, কিছুক্ষণ আগেও আমি এই আজকে আমাদের যে ওবিসি মোর্চার উদ্যোগে এই সভা, আমি তো সময় মতে আমি সবসময় সময়কে মানি। যখন একবার এসেছি, কাতারে কাতারে আপনাদের ওবিসি মোর্চার সব মানুষ এখানে উপস্থিত ছিল। এত ভালো লেগেছিল আমাকে। তা আমি ভাবলাম যে অন্যান্য নেতৃবৃন্দরা যখন আসবে, আমি কথা দিয়ে গিয়েছিলাম যে আমি আসবো, আমি সেইভাবে এখন আসলাম। সমস্ত নেতৃবৃন্দরা আসছেন এখানে, দিলীপ দা ওরা এসছেন, ন্যাশনাল প্রেসিডেন্ট যখন এলেন, তার জন্য আপনাদের কাছে আবার আমি আসলাম। আজকে
ভারতীয় জনতা পার্টির 7টা মোর্চা খালি, আমাদের যে মেইন বডি সেটা বাদ দিলে আমাদের 7টা মোর্চা। সেদিনও জনজাতি মোর্চা একই কথা আমি বলেছি। এত লোক আমাদের জনজাতি ভাই বোনেরা সেদিনের যে অভিযান চলেছিল রাজভবনে, সেখানে আপনারা দেখেছেন কি পরিমাণে জনজাতির ভাই বোনেরা এসছে। তো আমি সেই কথাই বলছি, আজকে আরেকটা মোর্চা আপনাদের এই ওবিসি মোর্চা যে হারে আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আপনারা যখন আগরতলা শহর দিয়ে এসেছিলেন, আমি নিশ্চিত যে বিরোধী দলের কপালের মধ্যে ভাঁজ করে গেছে, চিন্তার ভাঁজ করে গেছে। ওরা বুঝে গেছে যতই লম্ফজম্প করো কোনো কাজের কাজ কিছু হবে না। আমরা দেখেছি আগে খুন সন্ত্রাসের সরকার, আমরা দেখেছি খালি খুন সন্ত্রাস। আমি গত পরশুদিন আমি সাউথে আমি গিয়েছি, এক সাউথের মধ্যে 69 জনকে ওরা খুন করেছে ওদের রাজত্বে। আমি গতকালও 5 জনের যারা খুন হয়েছে 69 জনের মধ্যে এর আগেও দিয়েছি ওনাদের বাড়ির, ওনাদেরকে চাকরি আমি দিয়েছি, কারণ আমাদের কমিটমেন্ট ছিল যে ডিস্ট্রিক্টে আমরা যাই খালি খুন সন্ত্রাস ধর্ষণ। আমরা দেখেছি ওদেরকে গণহত্যা কাকে বলে সবাই জানে। এখানে দিল্লিতে আছে, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বললে তো আর উপায় নেই। আরেকটা পার্টি যাকে আমি বলি সবসময় উচ্ছৃঙ্খলতার পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস দল। আরেকটা সিপিএম পার্টি খুন সন্ত্রাসের দল। আর এই দুটোর কম্বিনেশনে যে যোগফল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল। তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি এখানে মাঝে মাঝে উকি মারে এখানে 6% ভোটের জন্য আবার এসছে দিলীপটা, আবার এসছে। এতদিন পরিযায়ীর মতো ওদের দেখা যাচ্ছিল, আবার এসছে, আবার লম্ফজম্প করছে এখানে এসে। ওরা নাকি আবার সরকারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আবার কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে মিতালি শুরু হয়ে গেছে। উপনির্বাচনে আমরা দেখেছি সেই কারসাজি ওরা করেছে এখানে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবং যাও একটা সিট পেয়েছে, ভোট কনভার্ট করার চেষ্টা করেছে, একটা সিটে কোন রকমে পেয়েছে। আগামী দিন সেটাও হবে না, কোনো দিন পাবে না। কংগ্রেসের যারা ভোটার তারা কোনোদিন সিপিএম কে ভোট দেবে না অ্যাটলিস্ট, কারণ যেভাবে বিরোধী দলে থাকাকালীন যেভাবে মানুষকে খুন সন্ত্রাস করেছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণ করেছে, প্রতিবার আমরা দেখেছি সাইরেনের আওয়াজ আমরা শুনেছি, দমকলের আওয়াজ শুনতাম। যখন ইলেকশন হয় নির্বাচন হচ্ছে সন্ত্রাস, যেটা ওয়েস্ট বেঙ্গলে এবার আমরা দেখেছি। হাজার হাজার আমাদের কার্যকর্তারা বাইরে বাইরে এখন ওরা রয়েছে, বিভিন্ন জায়গায় খুন করেছে, 100 মতো লোকের আমাদের কার্যকর্তাদের খুন করেছে। তো আমি যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথাই বলবো, মোদিজি মানেই, মোদিজিকে যখনই আমরা দেখি মনে হয় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না। ওনাদেরকে অ্যালায়েন্স করতে দিন, নানা রকম ভাবে চেষ্টা, ওনারা ব্যস্ত, অ্যালায়েন্স নিয়ে খুব ব্যস্ত ওরা। একদিকে আমরা সারাক্ষণ ধরে আমরা উন্নয়নের কথা বলি। একটু আগেও একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, সেখানেও উন্নয়নের প্রাণী বিকাশ সম্পদ সেই বিভাগের একটা বিষয় আমি সেখানে গিয়েছিলাম, সেখানে উন্নয়নের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে হীরা আমাদের দেবেন, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে এখানে। আমাদের 7টা নতুন ন্যাশনাল হাইওয়ে আরো নতুন ভাবে তার ফান্ড আমাদের দিয়েছেন গডকারিজি, আমাদের ইউনিয়ন মিনিস্টার। শুধু তাই নয়, আমি যখন গুয়াহাটি গেলাম, যখন ওনাকে বললাম যে আমাদের লাইফ লাইন হচ্ছে NH-08, সেটাকে 4 লাইন করেন, সাথে সাথে বসে স্টেজের মধ্যে উনি অনুমোদন দিয়ে দিলেন এবং আমাদের সমস্ত ব্যবস্থা উনি করেছেন। শুধু তাই নয়, 4 রূপয়ে দিয়ে দিয়েছেন, 10,222 কোটি টাকা উনি অনুমোদন দিয়েছেন। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে একটি পলিসি, সেইভাবে আমাদের সমস্ত ন্যাশনাল আমাদের লিডাররাও সেভাবে কাজ করেন এবং আমাদের ন্যাশনাল আমাদের সেন্ট্রাল মিনিস্টাররাও সেভাবে কাজ করতেন। আমরা
প্রধানমন্ত্রী আমাদের ইঞ্জিন চালাচ্ছেন, ডাবল ইঞ্জিনের কথা বলছেন, আমরা সেই ইঞ্জিনে আমরা বসে আছি, সেই কামরাতে আমরা বসে আছি, আর যিনি চালাচ্ছেন ওনার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা ওনার ডাইরেকশন আমরা চলছি। সবচেয়ে বড় বিষয় আমরা দেখেছি আগে যখনই যে সরকার আগে এসেছিল, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, সারাক্ষণ আমরা স্ক্যাম শুনতাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 8 বছর উনি বুঝিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়া একটা সরকার চালানো যায়। এবং আমরাও যে কথাটা আমি বলছিলাম, যে ইঞ্জিনের যে ড্রাইভার যেভাবে আমাদের চালাচ্ছেন, আমাদের ত্রিপুরাতেও স্ক্যাম ছাড়া আমরা চালাচ্ছি। কোথাও অস্বচ্ছতার কোন রকম আঙ্গুল আমাদের দিকে দেখাতে পারবে না। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা টেটের যারা উত্তীর্ণ সবাইকে আমরা ওনাদের রিক্রুটমেন্ট করেছি। কোথাও কেউ বলতে পারবে না যে ট্রান্সপারেন্সির অভাব আছে। এর মধ্যে জিআরবিটির রেজাল্ট আমরা বের করেছি। আগে কোনো রেজাল্ট বেরোলে কোর্টে যেত, এখন তো কেউ কোর্টে যায় না, কারণ মানুষের আস্থা আছে আমাদের উপর যে এই গভর্নমেন্ট কোনো অবস্থায় অস্বচ্ছতার কাজ করবে না, সেই কারণে কোর্টে যায় না মানুষ। 6000-এর উপর আমরা নতুন চাকরি দিয়েছি স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ ডিপার্টমেন্টে, সেই বিষয়ে আমরা কাজ করছি। 700 টাকা থেকে ভাতাবাদের সময় 700 টাকা ছিল, আমরা 700 থেকে 1000 করেছি, এবার 2000 করেছি, 30,000 ভাতা আমরা দিয়েছি সোশিয়াল পেনশন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী উদ্যোগে আরেকটা আমরা যেটা দিলাম সহায়তা প্রকল্প করে, সেটাও 30,000 ভাতা বা নতুন 2000 টাকা করে দিয়েছি আমরা। এর মধ্যে আপনারা দেখেছেন যে 12% আমরা সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছি। এর আগে 3% আমরা দিয়েছি আমাদের সরকার আসার পর, তারপর 5%, আবার সেদিন আমরা ডিক্লেয়ার করলাম 12%। এবং বিভিন্ন পুরোহিত থেকে আরম্ভ করে, চৌকিদার থেকে আরম্ভ করে, যারা ইরেগুলার কর্মচারীরা আছেন বিভিন্ন স্তরে, তাদেরকে আমরা বাড়িয়েছি, ডাবল আমরা ওনাদের বেতন বৃদ্ধি করেছি। কালকে আপনারা দেখেছেন যারা আমাদের বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন তাদেরকে আমরা কোনো জায়গায় আমরা প্রায় 5,000, কোনো জায়গায় 3,000, সেইভাবে আমরা তাদের বেতন বৃদ্ধি করেছি। তো এই সরকার সবসময় মানুষের জন্য কাজ করতে চায়। গুড গভর্নেন্স কাকে বলে প্রধানমন্ত্রী যেভাবে দেখিয়েছেন, সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট আমরা দেখিয়েছি। মানুষ আমাদের উপর আস্থা আছে, মানুষ আমাদের সাথে চলে। আপনারা আমাদেরকে জনপ্রতিনিধি বানান, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার তৈরি করি, কিন্তু সরকার গঠনের পর কোনো অবস্থায় আমরা জনসাধারণের থেকে দূরে যেতে চাই না। যে কারণে আমরা প্রতি ঘরে সুশাসন আমরা 3 মাসের জন্য আমরা অভিযান চালিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেনিফিশিয়ারি স্কিম, আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম, যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত যায়, প্রান্তিক মানুষের কাছে যায়, সব মানুষের কাছে যায়, তার জন্য বিভিন্ন জায়গায় আমরা মেলা করে অ্যাওয়ারনেস করে সে 100% স্যাচুরেশন পয়েন্টে আনার জন্য সেই বিষয়ে আমরা কাজ করেছি। এবং আমরা সেটা শুরু করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে। এবং 3 মাসের মধ্যে যেহেতু দুর্গাপূজা ছিল এবং প্রাকৃতিক বিপর্যয় ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 25শে ডিসেম্বর করলাম। 25শে ডিসেম্বর আবার কি আরেকজন প্রধানমন্ত্রীর জন্মদিন, অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং সেই দিনটাও আমরা সুশাসন দিবস হিসেবে পালন করি। দেখুন কি অবস্থা, প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করলাম, আর সেটা গিয়ে সুশাসন দিবসে গিয়ে সেটা সমাপন হলো। শুধু তাই না, আমি বারবার বলি যে আমাদের সরকার আমার সরকার যেহেতু আমরা এই কারণে আমরা আমার সরকার করে আমরা নতুন একটা পোর্টাল আমরা সেদিন 19শে নভেম্বর সেটা আমি উদ্বোধন করি। সেই পোর্টালে কি আছে, আমাদের গ্রামীণ দিকে বিশেষ করে গ্রাম স্তরে কোথাও কোনো রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিক লাইন নেই খারাপ, কোথাও ড্রেনের কাভার নেই, ফটো তুলে সেটাকে আপলোড করা। সে আপলোড করে সেটা যখন আপনারা দেবেন 4 দিনের মধ্যে তার সমস্যার সমাধান করতে হবে। ওইখানকার আমাদের গ্রাম স্তরে, ডিসি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে ওনাদের এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আধিকারিকরা, সে ভিলেজ
যে ওয়াকিং ভিলেজ করে তারা যাবে, 4 দিনের মধ্যে সমস্যার সমাধান যদি না হয় সেটা এসডিএম লেভেলে আসবে, এসডিএম লেভেলে যদি না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের লেভেলে আসবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সেই কাজগুলো যেন সমাধান হয় সেই বিষয়ে আমরা কাজ করি। আমার সরকার এই যে আমরা পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে আমরা মানুষের সাথে আমাদের যে একটা ব্রিজ, সেই ব্রিজের উদ্দেশ্যে আমরা সেই কাজটা করছি। আর এই সরকার মানুষের জন্য কাজ করে। আজকে শুধু ন্যাশনাল হাইওয়ে না, ইন্টারনেটে আপনারা যদি বলেন সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় গেটওয়ে শক্তিশালী ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমাদের যুব সমাজ থেকে আরম্ভ করে আমাদের গভর্নমেন্ট থেকে আরম্ভ করে সব স্তরের লোক আজকে সেটাকে ব্যবহার করে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ হাতের মুঠো, সেইভাবে আমরা কাজ করছি। আমরা এখানে কথা হয়েছে রেলওয়ের বিষয়ে, 11টার মতো এক্সপ্রেস ট্রেন আজকে সারা প্রদেশে যাচ্ছে। আগে আমরা যখন হাওড়াতে যেতাম পড়াশোনার সুবাদে বা বিভিন্ন যেসব কাজে কর্মে বা ঘুরতে যেতাম, আমরা যখন শিয়ালদা এবং হাওড়াতে যেতাম আমরা মনে করতাম ত্রিপুরাতে কোনোদিন রেলওয়ে স্টেশন হবে, কোনোদিন ভাবিনি। কিন্তু এখন আমরা কি দেখলাম, মোদিজি আমাদেরকে সেই রেলওয়ে স্টেশন আগরতলাতে দিয়ে দিল, ব্রডগেজ দিয়ে দিল। শুধু তাই না, সাবরুম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ভাবা যায় না, কোনোদিন ভাবতে পারিনি 4টা ডেমো ট্রেন চলে। আমি আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টারের সাথে কথা বলেছি যাতে করে এখানে ইন্টার সিটি, যেটা গুয়াহাটি থেকে আগরতলা, একটা রেল দেওয়া হয় এবং ইন প্রিন্সিপাল উনি মেনে নিয়েছেন। আগামী দিন সেটাও হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ইস্ট পলিসি যেটা বলেছেন, সেই দিকে আমাদের সমস্ত কাজগুলো যা বলেন তাই হবে, আমি নিশ্চিত। তো সেইভাবে আমাদের কাজ হচ্ছে। এখন বিরোধীরা এখানে আইন শৃঙ্খলার প্রশ্ন উঠাচ্ছে, বারবার বলছে এখানে নাকি আইন শৃঙ্খলা নেই। এখানে দিল্লিতে আছে, ওয়েস্ট বেঙ্গলে আপনি নামুন, এয়ারপোর্ট থেকে নামুন, একটা কোথাও আপনি বিজেপির ফ্ল্যাগ বা অন্যান্য পার্টির ফ্ল্যাগ দেখবেন না, অ্যাকসেপ্ট তৃণমূলের ফ্ল্যাগ ছাড়া পথ করছে। আর আমাদের এখানের মধ্যে আপনারা দেখেছেন গণতন্ত্র, ওরা গণতন্ত্রের দোহাই দিচ্ছে সমস্ত জায়গায়। আমাদের থেকে ওদের ফ্ল্যাগ উঁচু অবস্থার মধ্যে এখনো পথ করছে। এখনো আমরা তো কোথাও কোনো জায়গায় নষ্ট করি না। গণতন্ত্র কাকে বলে আমি বহু জায়গায় আমার কাছে রিপোর্ট আছে যে আমাদের থেকে এরা বেশি ওইসব জায়গার মধ্যে ওরা মিটিং করেছে, প্রচার প্রসার করেছে। তারপরও ইচ্ছে করে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলছে এই ত্রিপুরার মধ্যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, আমাদের পার্টি, আমাদের কেন্দ্রীয় যে আমাদের জেপি নাড্ডাজি আমাদের যে সর্বভারতীয় সভাপতি, সেই বিষয়ে কথা বলেন। অমিত শাহজি সেইভাবে কথা বলেন যে আমরা গণতন্ত্রকে মানি এবং গণতন্ত্রের মাধ্যমে আমরা মানুষের মত আদায় করব। আর এই সারা বছর যখন আমরা কাজ করি, 365 দিন যখন আমরা কাজ করি, আমাদের এত চিন্তার কিসের আছে? আমাদের ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রীজির যে কাজ, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কাজের নিরিখে আগামী দিন আবার 2023-এ ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এর মধ্যে আমি কোন রকম আমার কোন মানে আমি বলবো কি কোন রকম সন্দেহ নেই। সব জায়গার মধ্যে আমি যেখানে যাই সমস্ত জায়গায়, বিশেষ করে আমাদের মা বোনদের এত মানে সমাবেশ সব জায়গায়, কারণ আমরা 33% রিজার্ভেশন আমাদের মা বোনদের দিয়েছি। আপনারা দেখেছেন যে 50% বিভিন্ন দেশে আমাদের স্টল আছে গভর্নমেন্টের, সেখানে 50% আমরা মা বোনদের জন্য রেখেছি। ভাইফোঁটার দিন আমি ডিক্লারেশন দিয়েছিলাম যে আমাদের যে ডিগ্রি কলেজগুলো আছে মহিলাদের, সেখানে কোনো অবস্থায় ওনাদের অবৈতনিক হবে, কোনো রকম পয়সা দিতে হবে না। বিভিন্ন জায়গায় আগরতলা এবং তার আশপাশে আমরা বিভিন্ন ক্যামেরা, যে আধুনিক ক্যামেরা, সেটা ফিট করেছি নিরাপত্তা রাখার জন্য। আমাদের ত্রিপুরাতে এখন প্রায় 8টার মতো 24/7 মহিলা পুলিশ দ্বারা পরিচালিত আমাদের থানাগুলো আছে। আরো অনেক জায়গার মধ্যে আবার ইনোগ্রেশন করবো আমি। তো সব জায়গায় আমাদের এই কারণে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের সমাবেশ বেশি। শুধু তাই নয়, এসএসজি গ্রুপের সেলফ হেল্প গ্রুপ, আমরা আগে যেখানে মহিলাদের পার্টিসিপেশন দেখেছি 16-17-তে, তার থেকে প্রায় 10 থেকে 11 গুণ বেড়েছে। শুধু তাই নয়, গ্রুপ যে ক্লাস্টার, সেখানেও প্রায় 10 থেকে 11 গুণ বেড়েছে। রিভলভিং ফান্ড আমাদের PRLM এর মাধ্যমে এবং আমাদের গভর্নমেন্টের
মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে প্রায় 12% আমরা মহিলাদের জন্য আমরা দিচ্ছি। বিভিন্ন জায়গায় মহিলারা এখন মৎস্য চাষের থেকে আরম্ভ করে শুকর পালন থেকে আরম্ভ করে বিভিন্ন কৃষির সাথে জড়িত আছে। তারা হ্যাপি, তাদের মুখ থেকে বোঝা যায়, একটা ফিল গুড বোঝা যাচ্ছে সমস্ত জায়গায়। কাজে আজকের এই যে জনসমাবেশ, আমি এখানে যারাই উপস্থিত আছেন, আবার আপনাদেরকে আমি করজোড়ে আমি নিবেদন করব যে আগামী 2023-এ ইলেকশন ডিক্লেয়ার হবে, কবে হবে বাদ দিন, আজকের থেকে আপনাদের ওবিসি মোর্চার এই ইলেকশনের জন্য 2023 মিশনকে সামনে রেখে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা সেটাকে ফলপ্রসূ করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। আমরা অনুষ্ঠানের প্রায় আমাদের জনসমাবেশের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সবাই মিলে আমরা একযোগে বলবো ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা বন্দে, বন্দে, বন্দে। বিজেপি, বিজেপি, বিজেপি। আজকের আমাদের জনসমাবেশের সময় ঘোষণা করার জন্য আমি নমস্কার। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের দিনে বিশেষভাবে ওবিসি মোর্চার যে বিশেষ জনসমাবেশের আয়োজন ছিল আজ নেতাজি স্কুল ময়দানে, এবং জাতীয় জনতা পার্টি, ভারতীয় যে জনতা পার্টি রয়েছে, ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার ত্রিপুরা প্রদেশে রাজ্যভিত্তিক আজকের এই জনসমাবেশ ছিল। এবং আজকের এই জনসমাবেশে বিশেষভাবে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার যিনি জাতীয় সভাপতি রয়েছেন অর্থাৎ ডক্টর কে লক্ষ্মণ, এবং উনি বিশেষভাবে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। এবং আজকের দিনে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। তিনিও আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যে গত 5 বছরে, অর্থাৎ এই যে 5 বছর রয়েছে সেই 5 বছরে সেখানে রাজ্যে ওবিসিদের জন্য রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয়ভাবে যে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে সেগুলিকে সামনে রেখে তারা আজকে এই জনসমাবেশের আয়োজন করেছেন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ ইতিমধ্যে এসে উপস্থিত ছিল এবং তাদের অনুষ্ঠানকে উপলব্ধি করেছেন। এবং আমরা আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা রাখলেন, তার পাশাপাশি ওবিসি মোর্চার যিনি জাতীয় সভাপতি রয়েছেন তিনি কি বললেন, এবং অন্যান্য যারা পশ্চিমবঙ্গ থেকেও একজন নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন তিনিও কি বললেন, আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আজকে ভারতীয় জনতা পার্টির এই ওবিসি মোর্চার যে ত্রিপুরা প্রদেশের যে জনসমাবেশ তা বিশেষভাবে অনুষ্ঠিত হয় নেতাজি স্কুল ময়দানে, এবং সম্পূর্ণ দৃশ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেননা নির্বাচন ঘনিয়ে এসেছে, 2023-এর নির্বাচন একেবারেই আসন্ন, এবং তাকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। শাসক দলও পিছিয়ে নেই, তাদের ইলেকশন ক্যাম্পেইনই আমরা শুরু হতে দেখি সেখানে দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে, এবং তার পরপর রাজ্যের যদি আমরা বলি দেশীয় বা সেখানে কেন্দ্রীয় বড় বড় নেতৃত্বরা রাজ্যে আসছেন, এবং তারা নির্বাচনী প্রাক মুহূর্তে তাদের ইলেকশনকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিভিন্ন ধরনের রাজ্যে তারা বক্তব্য রাখছেন। এবং ইলেকশন প্রচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃত্বদের রাজ্যে আসতে। এখনকার আমাদের যে লাইভ রয়েছে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় আদিত্যের সাথে আমি রয়েছি পূজা, নেতাজি স্কুল ময়দান থেকে, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।